সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক সমন্বয়কারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। দেশের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী। বললেন, সংঘাত বন্ধে বসতে চান আলোচনায়। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ সেনাপ্রধানের। গুজবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ। চলমান অস্থিরতার প্রভাব ডলারের বাজারে বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়ে বিপাকে ব্যবসায়ীরা। বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়করা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার সামনে এই ঘোষণা দেন তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর বিক্ষোভের পর মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। শহীদ মিনার থেকে আরও জানিয়েছেন তোহা খান তামিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় কিন্তু মুখর এই শহীদ মিনার এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন, পাশাপাশি বিভিন্ন যে সঙ্গীতের দল তারা জড়ো হয়েছেন এবং নানাভাবে তারা তাদের পক্ষের যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কলেজ থেকে রাজধানীর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, বাংলা কলেজ সহ তিতুমির কলেজ, বিভিন্ন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং করতালি মুহুর্মুহু যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শুধু শহীদ মিনার চত্বর নয়, আমার পেছনে যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই মূল বেদি ছাপিয়ে এখানে যে সড়ক রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সড়ক রয়েছে, ঢাকা মেডিকেল কলেজের সড়ক রয়েছে, পাশাপাশি এইখানে যে বক্সিবাজারের দিকে যে সড়ক রয়েছে সেই সড়কে হাজার হাজার শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। এখানে ছাত্র আছে, এখানে সাধারণ জনতাও আছে। আমরা চাই দেশে সবাই মিলে একত্রিত বসবাস করতে, সেখানে কোনো বৈষম্যের স্থান থাকবে না। দেশে যে প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, আসলে আমরাও ঘরে বসে থাকতে পারি না। আমাদের ভাই বলল কেন, এটা জবাব দেন। আমার ভাইদের কি দোষ ছিল? তারা কি অস্ত্র নিয়ে নেমেছিল? শুধু যে শিক্ষার্থী এখানে রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন সেই দাবি বাস্তবায়নের পক্ষে যে স্লোগান সেই স্লোগান তারা দিচ্ছেন। শিক্ষক সমাজ এই জাগ্রত হয়ে আমরা আজকে এই সমাবেশে সংগীত প্রকাশ করছি। বিচার করতে হবে। শিক্ষার্থীরা যারা আটক রয়েছে, নির্বিচারে যা গণগ্রেফতার হচ্ছে, এই সমস্ত সব মিলিয়ে বিভিন্ন যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। শহীদ মিনারের সমাবেশের শেষের দিকে এক দফা দাবি সহ নানা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারীরা। সকল জেলায় জেলায় পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সকল বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে না দেওয়া হয় আমরা নিজ দায়িত্বে খুলে হলে প্রবেশ করব। শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। পরে শহীদ মিনারে সমাবেশ শেষ করে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় এক দফা দাবি আদায়ে নানামুখী স্লোগান দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের জমায়েতে এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগ দিয়ে চলাচল করা সকল প্রকার যানবাহন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সহিংসতায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তারা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে কোথাও চলছে স্লোগান, কোথাও আবার গান গেয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। শনিবার সন্ধ্যা থেকে সারা দেশের মতো বরিশালেও মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে তারা। নগরীর অশ্বিনী কুমার হল থেকে শুরু করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিক্ষোভকারীরা। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে একে একে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এ সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আমাদের শহীদ ভাইদের প্রতিদিনে যেই পরিমাণ শহীদ হইতেছে, এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। এক দফা এক দাবিতে আমরা এখানে কর্মসূচি পালন করেছি, মশাল কর্মসূচি পালন করেছি। গুলি করে আমাদের ভাইদেরকে বুকটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের ভাইদের শহীদদের স্মরণে তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। শহীদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে টাঙ্গাইলে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভকারীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরে স্মৃতি অম্লান চত্বরে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলায় জেলায় বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা, ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল সড়ক মহাসড়ক। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নানা দাবিতে প্লাকার্ড হাতে স্লোগান দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়। বৃষ্টি উপেক্ষা করেই রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সাভার সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। কোটা সংস্কার আন্দোলনে প্রতিটি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করা হয়। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান ও স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সন্তানের নিরাপত্তা চেয়ে রাজপথে নেমে আসেন অভিভাবকরাও। আন্দোলনরতদের ওপর নির্বিচারে গুলি চালানো বন্ধ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরাও। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে এবার আলোচনায় বসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। শনিবার সকালে গণভবনে পেশাজীবীদের বৈঠক থেকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে একগুচ্ছ নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার। তাহলে আমি বসতে রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে থাকা শিক্ষার্থীদের এবার নতুন বার্তা দিল সরকার। তাদের কথা শুনতে চাই। শনিবার সকালে গণভবনে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশায় সম্পৃক্তদের নিয়ে গঠিত পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা বৈঠক করতে গেলে সেখান থেকেই একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সহিংসতা নয়, গণভবনের দরজা সব সময় খোলা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তিনি, থাকতে বলেন অভিভাবকদেরও। গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। শেখ হাসিনা জানান, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের
সকল বেতনভুক কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। এছাড়া আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচার বিভাগীয় তদন্তে অস্ত্রধারী পুলিশ সহ হত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার। হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক, সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হতাহত এবং সহিংসতায় জড়িত কাউকেই ছাড় না দেওয়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ২০ বছর আগে বাংলাদেশ কেমন ছিল সেই দিকে দৃষ্টিপাত করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণভবনে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ শিক্ষকবৃন্দের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে ছাত্র আন্দোলনের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত শিক্ষাবিদদের বিভিন্ন মতামত জানতে চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর বিষয়েও দিক নির্দেশনা দেন। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকগণ একতাবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজকে যারা ইয়াং যুবক, এমনকি এমন যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশে এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। পভার্টি রিডাকশনে সেখানেও সেই 41 থেকে আমরা 41% থেকে 18% নামিয়ে এনেছি। হতদরিদ্র যা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কোটা আন্দোলনের দাবি পূরণ করায় অসহযোগ কর্মসূচি তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিক্ষার্থীদের কিছু বলার থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার পরামর্শ দিয়েছেন তিনি। শনিবার রাতে সচিবালয়ে তিনি আরও বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। যেগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন। এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, তারা দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন। তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা এবং প্রশ্নের জবাব দেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা এবং ন্যায়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাপ্রধান। আয়োজনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সব সেনানিবাস থেকে কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন। আন্দোলনে সংহতি জানিয়ে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে রাজধানীর শাহবাগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন অভিভাবকরা। দ্রুত দাবি মেনে নিয়ে দেশে শান্তি ফিরুক এমন প্রত্যাশা তাদের। বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি।
চলমান কোটা সংস্কার আন্দোলনে যে শুধু শিক্ষার্থীরাই অংশ নিয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের পাশে শুরু থেকেই অভিভাবকরা ছিলেন, অভিভাবকরা এখনো আছেন। শনিবার সকালে অভিভাবকরা রাস্তায় বেরিয়ে পড়েন, তারা মিছিল এবং স্লোগানে তাদের সন্তানদের যে দাবি সেই দাবি তুলে ধরেন। এই মিছিল যখন চলছিল তখন আশপাশের যারা অবস্থানকারী সাধারণ মানুষ ছিলেন তারাও কিন্তু সমর্থন জানিয়েছেন। এটা তো আমাদের সন্তানদেরকে মেরেই যাচ্ছে, আমাদের সন্তানদেরকে গুলি করে মারা এই পুলিশ বাহিনীর পোশাকে কারা? তাদের ন্যায্য দাবিতে যতদূর যেতে চাই আমরা অভিভাবক হিসাবে ততদূর তাদের পাশে থাকতে চাই। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেই সমাবেশ থেকে অভিভাবকরা তাদের যে দৃপ্ত কণ্ঠস্বর সেটি তারা তুলে ধরেন। রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে। আমাদের ছেলেদের উপরে আর একটাও গুলি না করে, তাহলে তাদের যে পরিণতি হবে সেটা যেমন তাদের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। শিক্ষার্থী কিংবা অভিভাবকদের এই কর্মসূচি ধ্বংসাত্মক নয়, তারা সহিংসতা পছন্দ করেন না এবং সহিংসতার পক্ষেও তারা নন। দেশের সামগ্রিক উন্নতি অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয় এমন কোনো আন্দোলনের পক্ষেও তারা নন, এমনটাই দাবি তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে রাজপথে গ্রাফিতি অঙ্কন, দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও রাস্তায় বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছোট শিশুদের তুলির আঁচড়ে সাজে রাজপথ। প্রতিবাদে সন্তানদের জন্য পানি সহ বিভিন্ন খাবার নিয়ে আসেন অভিভাবকরা। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতাও করবে বিএনপি। একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার পতনের পায়তারা করছে বিএনপি। তিনি জানান, রোববার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় সহ বিভিন্ন সারির নেতাদের। দলের দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীকেও গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এই দুই নেতার পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার সকালে তাদের বাসায় যান বিএনপি মহাসচিব। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে, চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন ছাড়াও দল থেকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণাও দেন মির্জা ফখরুল। বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। এদিকে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, দেশবিরোধী সংকট জিয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে বিএনপি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে সরকার সাথে উৎখাতের পরিকল্পনা করছে। এই আন্দোলনকে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি জামাত লাশের রাজনীতি করছে। তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করেছে। সংকট সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলছেন তার দরজা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার তদন্ত রিপোর্ট দিতে লাগলো 16 দিন। এই ঘটনায় পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মহানগর পুলিশ। তদন্তে তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং শৃঙ্খলার বাইরে গিয়ে শটগান ব্যবহারের প্রমাণ পেয়েছে কমিটি। পরেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নাড়া দেয় দেশবাসীকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদের মৃত্যুর ঘটনায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত মাসের ওই ঘটনার প্রায় 16 দিন পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এক এএসআই ও আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করল রংপুর মহানগর পুলিশ। ওই ঘটনাস্থলে তারা দায়িত্বরত ছিল, তাদের আচরণ অপেশাদার ছিল, শৃঙ্খলা বহির্ভূত ছিল, কর্তব্য কর্মে অবহেলা ছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য। সেখানে তারা নির্দেশনা না মেনে শটগানের গুলি ছোড়েন, যা অপেশাদার আচরণ। শটগান ব্যবহার করেছে, সেই শটগান ব্যবহার করাটা অপেশাদার ছিল, শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে অনুসন্ধানে যার বিরুদ্ধে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমাদের আইন ও বিধির আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের 2 সদস্যের মধ্যে একজন রংপুর মহানগর পুলিশ লাইন্সে ও আরেকজন কর্মরত ছিলেন তাজহাট থানায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মন্ত্রণালয়ের আইনি সহায়তায় সারা দেশে 104 এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এর মধ্যে ঢাকায় 55, চট্টগ্রামে 8, রাজশাহীতে 15, সিলেটে 6, খুলনায় 4, রংপুরে 12 এবং ময়মনসিংহে 4 জন এইচএসসি পরীক্ষার্থী সংশ্লিষ্ট আদালতে আবেদন করলে তাদের জামিন দেন বিচারক। এছাড়া অনেক সাধারণ শিক্ষার্থীও বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন। গত 18 ও 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার করা হয় তাদের। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধে হাইকোর্টে করা রিটের আদেশ আজ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় 10 নম্বরে আদেশের জন্য রাখা হয়েছে। গত সোমবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি রিটটি করেন। নৈরাজ্য, ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ হত্যার প্রতিবাদ এবং জনগণের জানমাল রক্ষায় দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন। আন্দোলনের নামে বিএনপি জামায়াত চক্রের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তারা। নৈরাজ্য, ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ হত্যার প্রতিবাদ ও জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ। শনিবার দুপুরে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সমাবেশ করেন সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন। বিএনপি জামাত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরীর নিউ মার্কেট এলাকার দারুল ফজল মার্কেটের সামনে থেকে এই কর্মসূচি পালন করে তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। মাদারীপুরে তাণ্ডব চালানোর ঘটনায় প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। পৌর কমিউনিটি সেন্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ও সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন নেতাকর্মীরা। শহরের শিরিষতলায় বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজের ব্যানারে বরিশালে শান্তি সমাবেশ ও র্যালি বের করা হয়। পরে শেরেবাংলা মেডিকেল কলেজের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ঝিনাইদহে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। এটি পায়রা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। অন্যদিকে এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা।
কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী ও ধর্মীয় চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতিচিরন্তন থেকে মিছিল শুরু করে কার্জন হলে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন। এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিকভাবে এর বিচার হওয়া উচিত এবং জাতিসংঘের অধীনে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হোক। সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীলদল। এ সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। এছাড়া আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, আবাসিক হলে শুধু বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দ এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সহ 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যের হাতে তুলে দেন নীলদলের শিক্ষকরা। উপাচার্য জানান, আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার, গণরুম প্রথা বাতিল সহ শিক্ষকদের দাবি নিয়ে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে, সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাচ কমিটেড। এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি। দাবি এবং সুপারিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য, বিশৃঙ্খলা ও নাশকতার প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক নার্সদের একাংশের সমাবেশ থেকে বলা হয়, কোটার সংস্কারের পর এখন আর আন্দোলনের যৌক্তিকতা নেই। মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে আন্দোলন ঘিরে জামায়াত শিবিরের নৈরাজ্য প্রতিহতের ডাক দেওয়া হয়। আর শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাবি জানানো হয় দ্রুত হল খুলে দেওয়ার। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কোটা সংস্কারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে তারা বলেন, আদালতের রায়ের মূল দাবি পূরণ হওয়ায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির যৌক্তিকতা নেই। শিক্ষার্থীরা যেন তৃতীয় শক্তির হাতিয়ার না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান চিকিৎসক নেতারা। তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করেন এবং সেই আলোচনার সাথে সাথে আমরা আশা করি সেগুলো সম্পূর্ণভাবে মেনে নেবেন। আপনারা তৃতীয় শক্তির যে দীর্ঘদিনের যে সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে আপনারা সেই পরিবেশটা তৈরি করে দেন। মোহাম্মদপুরের কলেজ গেটে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। রাজাকার স্লোগানের সমালোচনা করে মুক্তিযোদ্ধারা দেশব্যাপী বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার ডাক দেন। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 9 দফা দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মৌনতা পালন করে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় শিক্ষার্থীরা জড়িত থাকলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া, কোটা আন্দোলনে আহত নিহত পরিবারকে সহায়তা এবং দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান তারা। কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বৈধ সিট নিশ্চিতকল্পে হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চলমান নৈরাজ্য ও উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকের একাংশ। দেশে ধ্বংসাত্মক পরিস্থিতির নিন্দা জানিয়ে শান্তির দাবি জানান চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনকারীদের আলোচনায় বসতে প্রধানমন্ত্রীর আহ্বানকে সুযোগ হিসেবে নেয়ার পরামর্শ দিলেন বিশিষ্টজনরা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং ধ্বংসযজ্ঞে জড়িতদের মুখোশ উন্মোচনের আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের যে দরজা শিক্ষার্থীদের জন্য খোলা, এটিও একটি
খুবই সাহসী এবং ইতিবাচক একটি পদক্ষেপ বলবো, এবং এই সুযোগটি নেওয়াও আমাদের খুব জরুরি। এখন হলো যে কিছু দাবি পূরণ হওয়ার পরবর্তী পর্যায়ের আন্দোলন চলছে এবং সেটি এখন ভিন্ন মাত্রার আন্দোলন। সেই আন্দোলনের কিন্তু নানা ধরনের অনুষঙ্গী যুক্ত হচ্ছে। কারা সেই সকল শক্তি, যে শক্তিসমূহ নতুন নতুন বিষয় সংযোজন করছে, তাদেরকে চিহ্নিত করা সেটি সরকারের দায়িত্ব। যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই উদ্দেশ্য তাদের সফল হয়েছে। ছাত্রদের কাছে আমি আহ্বান রাখবো, তোমরা শান্ত হয়ে তোমাদের বিদ্যালয়ে ফিরে যাও। সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে শিল্পী সমাজ। শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন শিল্পীরা। অভিনয়শিল্পী নির্মাতাদের পর এবার শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সঙ্গীতাঙ্গনের শিল্পীরা। গেট আপ স্ট্যান্ড আপ স্লোগান নিয়ে বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়েছেন তারা। সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই, শান্তি দেখতে চাই। আমাদের গণতান্ত্রিক যে অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, যা আমরা চাই, যেটা বাক স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা ফেরত চাই। প্রতিটি হত্যার ঘটনায় নিরপেক্ষ বিচারের দাবি জানান শিল্পীরা। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে, এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্র কি দেশের শত্রু? হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আরো রাখুক, আমাদের ধরে নিয়ে যাক। কথা ছিল গানে গানে রবীন্দ্র সরোবরে সংহতি প্রকাশ করবেন, পরে পরিবর্তন করেন কর্মসূচি। ধানমন্ডি থেকে মিছিল নিয়ে রওনা হয় শহীদ মিনারের উদ্দেশ্যে। শিল্পীদের মিছিলে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকা থেকে যোগ দেন শিক্ষার্থীদের অনেকে। নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড দিয়ে মিছিলটি শহীদ মিনারের সমাবেশে যোগ দেয়। আজকে সাধারণ মানুষ কিভাবে বাসা থেকে নেমে আসে, কারণ তাদের সহ্যের সীমার বাইরে সবকিছু চলে গেছে। আমরা গান করলে আমাদেরকে জেলে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গুলি করে। অবশ্যই শিল্পী সমাজ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, আমরা এগুলা মানি না। আমার ইউনিভার্সিটি জুনিয়র মারা গেছে রাস্তায় পুলিশের গুলিতে। সো এটা তো একটা স্বাধীন রাষ্ট্রে তো আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করার পাশাপাশি আলোচিত তরুণ র্যাপার হান্নানকে গ্রেফতারের নিন্দাও জানান সঙ্গীতাঙ্গনের তারকারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। শান্তির পক্ষে অবস্থান প্রতিবাদে বিএফডিসিতে কর্মসূচিতে অংশ নেন তারকারা। চলচ্চিত্রের আতুরঘর এফডিসিতে হাতে হাত রেখে দাঁড়িয়েছেন তারকারা, জানাচ্ছেন প্রতিবাদ আর ব্যক্ত করছেন নিজেদের প্রত্যাশার কথা। শনিবার সকালে এফডিসিতে শিল্পীদের মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সম্মিলিত পরিষদ। চলমান আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে যে অশুভ শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। ছাত্রছাত্রীরা ঢাল, তার পিছনে কারা কাজ করছে, বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। শিল্পী সমাজ সকল ধরনের হত্যা ও সহিংসতার বিপক্ষে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিক সহ যাদের প্রাণহানি ঘটেছে প্রতিটি হত্যার বিচারের দাবি তাদের। হত্যা এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই। যৌক্তিক ভাষায় যৌক্তিক দাবি আদায়ে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। আমাদেরই সন্তান। নিয়াদ শুভ, সময় সংবাদ। শিক্ষার্থী জনতার উপর নির্বিচারে গুলি, নৃশংসতার বিচার এবং বৈষম্যমুক্ত সমাজের দাবিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। স্টেডিয়ামের 1 নম্বর মিডিয়া গেটে শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাখানেক। এ সময় স্বাভাবিক মৃত্যু, নিজেদের ও সন্তানের জীবনের নিশ্চয়তার দাবি তোলেন উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা। তারা বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বিবেকের তাড়নায় তাদের এই প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে সেই প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ক্রীড়া সাংবাদিকরা। সঙ্গে যৌক্তিক যে কোনো আন্দোলনের পক্ষে তারা সবসময় থাকবেন বলেও ঘোষণা আসে মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায়, এবং সেটা করার দায় দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ, এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়।
এতগুলো মানুষ মারা গেল, তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। প্রত্যেকটা হত্যার বিচার চাই, আমাদের একটাই দাবি, এটাই কথা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদেশে, এবং সেটা আমরা মনে করি যে সকল পক্ষ থেকে যদি আমরা এই দাবিটা জোয়ারের মতো গণজোয়ারে তৈরি করতে পারি তাহলেই আসলে সেই দাবিটা পূরণ হবে। অস্থির ডলার সহ দেশের বৈদেশিক মুদ্রা বাজার। কয়েকদিন আগেও প্রতি ডলারের দাম ছিল 118 টাকা, এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। এলসি করতে গিয়েও ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। দেশে চলমান অস্থিরতায় প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যে, যা চাপে ফেলেছে ডলারের যোগানে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রা বাজারে ভারসাম্য আনার তাগিদ অর্থনীতিবিদদের। তবে ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও 117 টাকা দরে ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। সদ্য সমাপ্ত জুলাইয়ের মাঝামাঝিতে যে ডলার বিক্রি হয়েছে 118 থেকে 119 টাকায়, বর্তমানে ঠেকেছে 124 থেকে 125 টাকায়। খোলা বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণকে দায়ী করছেন মানি এক্সচেঞ্জার্সরা। বই রেতার ভিতর দিয়েও আমরা এগিয়ে গেছি, আমরা ওই রেটটা ধরে রাখার চেষ্টা করেছি। এক শ্রেণীর অসাধু লোক আছে, ব্যবসায়ী আছে, একটা সিন্ডিকেট আছে, তারা এই সমস্ত ব্যাপারে অনেক গুজব রটায়। তারা এইটা করে, এই হচ্ছে সেই হচ্ছে, 25 টাকা 30 টাকা। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি রপ্তানি করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, সেন্ট্রাল ব্যাংক দাম বেঁধে দিলেও মেলে না সেই দামে ডলার। আমাদের যে র মেটেরিয়ালসের জন্য যে এলসিগুলো খুলতে হয়, বা আমাদের অন্যান্য যে মেশিনারিজের জন্য যে এলসিগুলো খুলতে হয়, সেগুলো ব্যাংকের রেট 117-18 থাকলেও বাস্তবে আসলে সে রেটে ডলার পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তন করলে নিয়ন্ত্রণে থাকবে ডলারের দাম। অ্যাকুরেট রেট হবে যেখানে চাহিদা আর যোগানের একটা ভারসাম্য পাওয়া যায়। সেটা যদি 120 টাকা হয়, তো ওটা 120 টাকা হতে দিতে হবে। তা না হলে আপনি যদি তার চেয়ে কম দেন, তাহলে চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে, একটা ঘাটতি থাকবে, এবং বাজার ব্যবস্থাপনায় অনেক ধরনের অনিয়ম, লুকোচুরির কথা যেটা বলছেন, এইগুলি ঘটতেই থাকবে। তবে বেসরকারি ব্যাংক কর্মকর্তার দাবি, ডলারের দাম বাড়লেও 117 টাকা দরেই ঋণপত্র খুলতে পারছেন ব্যবসায়ীরা। কার মার্কেটে একটু যেটা শুনতেছি যে 125 টাকা 26 টাকা এরকম, কিন্তু ব্যাংকিং চ্যানেলে এখনও আমরা ইম্পোর্ট পেমেন্ট যেটা লজমেন্ট যেটা করি সেটা আমরা 117 করতেছি। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন বলছে, সদ্য বিদায়ী জুলাই মাসে 190 কোটি আর জুন মাসে 254 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। জেলার বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন ব্যবসায়ীরা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। জনশূন্য চা বাগান, হোটেল মোটেলেও নেই তেমন পর্যটক। প্রতি বছর বর্ষা মৌসুমে পর্যটকে পরিপূর্ণ থাকে মৌলভীবাজার, অথচ এবছর এ সময় পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান আন্দোলন ও সহিংসতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, যেসব হোটেল রিসোর্টে বুকিং ছিল, পরিবহন বন্ধ ও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করেছেন পর্যটকরা। অনেক হোটেল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, এমনকি আয় বন্ধ হয়ে গেছে পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদেরও। গত কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে পর্যটক বলতে নাই, আমরা কাজ কামে নাই, আমরা এখন বেকার বসে আছি। পর্যটক নিয়ে আমরা ঘুরাই এই চাঁদের গাড়ি দিয়ে, প্রায় 40-50 জন ড্রাইভার বেকার। বর্তমান অবস্থা আমাদের খুবই খারাপ। এখন আমাদের প্রত্যেকটি হোটেলে প্রায় নীল বলতে চলে, আমাদের কোনো টুরিস্ট এখন নেই, এবং প্রত্যেকটা হোটেল প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই উপজেলায়। আগে যেরকম বুকিং টুকিং ছিল, অ্যাডভান্স বুকিং ছিল, এগুলো তো ক্যান্সেলই। নতুন কোনো গেস্টের ফোন আসতেছে না, কোনো বুকিং হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি করেছেন পর্যটন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে, আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ তো আমাদের ঠিকই আছে, কিন্তু আমরা প্রফিট করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 কোটি টাকাই আমাদের প্রফিট লসের মধ্যে পড়বে। সরকারিভাবেই তাদের কোনো সহযোগিতা করার যদি সুযোগ থাকে, সরকার সেই বিষয়ে চিন্তা করবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টা আমরা জানাবো। পর্যটন সেবা সংস্থার দেয়া তথ্য মতে মৌলভীবাজারে শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে।
সময় সংবাদ, মৌলভীবাজার। সবজি, মাছ, চাল কোনো পণ্যেই সুখবর নেই ক্রেতার জন্য। একদিনের ব্যবধানে রাজধানীর বাজারে 15 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। এর জন্য বৈরী আবহাওয়ায় সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ঊর্ধ্বমুখী দাম মাছের বাজারেও। অন্যদিকে কর্পোরেট সিন্ডিকেট আর মিলারদের কারসাজিকে দায়ী করে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। একদিকে বৃষ্টি আর অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে ফসলি জমি। ব্যবসায়ীদের দাবি, এরই প্রভাব পড়েছে রাজধানীর কারণ বাজারে কাঁচা পণ্য সরবরাহে, বেড়েছে দামও। একদিন আগেও 40 টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন শনিবার সকালে দাম হাঁকা হয় কেজি প্রতি 60 টাকা। গোল বেগুনের দাম 70। এছাড়া পটল, পেঁপে, ঢেঁড়সের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে দাম ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। ব্যবসায়ীরা জানান, যেসব এলাকা থেকে সবজি আসে বৃষ্টিতে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে। পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। বেগুন আমি 30 টাকা কেজি কিনছি, কিন্তু আজকে এখন আমার তো যাওয়ার সময় এখান থেকে চাইলে কত 60 টাকা কেজি, ঘুরে আসলাম 70 টাকা কেজি। কাঁচামালটা বৃষ্টির কারণে একটু বাজার সরবরাহটা একটু কম। স্বস্তি নেই মাছের বাজারেও। প্রায় সব ধরনের মাছের কেজিতে দাম বেড়েছে অন্তত 30 টাকা। এক্ষেত্রেও বলা হচ্ছে ঘের ভেসে যাওয়ায় সরবরাহ সংকটের কথা। একদিন আগে বিক্রি হওয়া 180 টাকার তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকায়। ছোট চিংড়ির কেজি 800, বোয়াল, রুই কাতলায় 20 টাকা বেড়ে দাম ঠেকেছে 350 থেকে 400 ঘরে। দুর্যোগের কারণে মালের মাল আসতে পারে না, আসার কমের কারণে মালের দাম একটু বাড়ছে। রাস্তাঘাট চলবে কিনা, বাইরেতে বেরোতে পারবো কিনা, একবারে বাজার করে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সবার ভিতরে আছে। অস্থিরতা তৈরি হয়েছে চালের দামেও। সপ্তাহ ব্যবধানে 3 টাকা বেড়ে মিনিকেটের দাম কেজি প্রতি 68 থেকে 70 টাকা। এ তালিকায় আছে বিয়ার 28, পাইজাম ও নাজির শাইল। এক্ষেত্রে কর্পোরেট সিন্ডিকেট সহ মিলারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা দোকানিরা। নিয়ন্ত্রণ নাই না, মানে ওনারা এটা করতেই পারতেছে না, তাদের ব্যর্থতা আছে। ছাত্ররা আন্দোলন করতে আছে, কিন্তু আসলে কার্যক্রম সবই চলতে আছে। ওইটা উচিলা কইরা কোম্পানিরা মনে করেন দাম বাড়ায় দেয়। এদিকে উচ্চ মূল্যে স্থির আছে মুরগি ও ডিমের দাম। 1 কেজি ব্রয়লার 170 আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবন ও সমুদ্রে মাছ আহরণ শুরুর পর থেকে খুলনার হাটগুলোতে মাছের সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার রূপসা মাছ বাজারে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা জেলা নয়, বিভাগের মধ্যে অন্যতম বড় মৎস্য বাজার খুলনা যে কেসিসি রূপসা পাইকারি মাছ বাজার রয়েছে, এটি সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে কিন্তু মুখর এই পুরো মাছ বাজার এলাকাটি, অর্থাৎ বিভিন্ন ধরনের দেশি এবং সামুদ্রিক মাছে আসলে মাছ বিক্রি হচ্ছে এখানে পাইকারি দরে। ক্রেতা বিক্রেতারা কিনছেন, তবে মাছের দাম নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে একদম অসন্তোষ রয়েছে। একই সাথে একটি বিষয় আসলে বলতে হয়, যেহেতু এখানে মাছের যে সরবরাহ, সেই সরবরাহের কথা লোকেরা বলছেন যে এটি স্বাভাবিক হলেও দাম কমছে না। এর ফলে কিন্তু আমরা দেখেছি ইলিশ মাছ আসলে রয়েছে, ইলিশ মাছ বড় সাইজের যে ইলিশ, অর্থাৎ 1 কেজির উপরে যে ইলিশগুলো, সেটি কিন্তু 1600-1700 টাকা থেকে শুরু করে 2200-2300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ছোট যে ইলিশটি রয়েছে সেটি 800-900 গ্রামের, এটি 1400 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে দেশি বিভিন্ন মাছ রয়েছে, সেই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। কই মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে, রুই, পাঙ্গাস মাছ রয়েছে। আমরা পাঙ্গাস মাছের বেশি সরবরাহ দেখেছি, যেহেতু এই খুলনা অঞ্চলটা আসলে মাছের উপর নির্ভরশীল একটি এলাকা বলতে হবে। এখানে প্রচুর ঘের রয়েছে, সেই ঘেরগুলোতে যে মাছ চাষ হয় সেই মাছ কিন্তু আসলে এখানে এসেছেন। এর মধ্যে আমরা পাঙ্গাস মাছের সরবরাহ সবচেয়ে বেশি দেখেছি। এরপরে অন্যান্য যেসব মাছ রয়েছে সেই মাছগুলোর মধ্যে ট্যাংরা মাছ, কই মাছ, পার্শে মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে চিংড়ি মাছের কথা বলতে হয়, চিংড়ি মাছের দামও কিন্তু বেশ ঊর্ধ্বগতিতে বলতে হবে। এই যে কই মাছ যেটি আমরা দেখাচ্ছি মাত্র, এটি আসলে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে পাঙ্গাসের কেজি 160 টাকা দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে চিংড়ির কথা একটু বলতে হয়, ছোট চিংড়ি যেগুলো রয়েছে, অর্থাৎ যে স্থানীয়ভাবে যে হরিণে বা চামি চিংড়ি বলা হয়, সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। একই সাথে বাগদা চিংড়ি রয়েছে, সেই বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 700-800 টাকা কেজি দরে, অর্থাৎ আকার ভেদে। এবং আমরা দেখছি যে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইলিশ মাছ কেনার চেষ্টা করছেন। এবং তবে একটি কথা আসলে বলতে হয়, যারা বিক্রেতাদের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছেন বিক্রি সকাল থেকে কিছুটা কম, অর্থাৎ এই জায়গাটি কিন্তু
কিন্তু অন্যান্য দিনে যতটা সরগরম থাকে ঠিক ততটা সরগরম এই মুহূর্তে না। এর কারণ হিসেবে তারা বলছেন দেশ জুড়ে যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে তার কিছুটা প্রভাব এখানে আসলে পড়েছে বলতে হবে। অর্থাৎ তারা বলছেন যে সকালে আসলে তার যারা ক্রেতারা রয়েছেন তারা যে মাছটা এখান থেকে কিনে নিয়ে বিভিন্ন খুচরা বাজারে যাবেন, সেই বাজারে ঠিক তারা বিক্রি করতে পারবেন কিনা, অর্থাৎ কি ধরনের পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশে হাটটি আসলে খোলা থাকবে কিনা, তারা তাদের যে স্বাভাবিক বেচা কেনা সেইটা করতে পারবেন কিনা, সেই বিষয়টি কিন্তু আসলে তার বিষয়ে সন্দিহান যারা এখানে ক্রেতারা রয়েছেন। এবং তারপরেও কিন্তু আসলে মানুষ আসছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিনছেন, এবং শুধু পাইকারি ধরে না, স্থানীয় যারা আশেপাশের স্থানীয় মানুষ রয়েছেন তারাও এখানে আসছেন, তারা তাদের যে প্রয়োজনীয় মাছ সেটি আসলে কেনার চেষ্টা করছেন। তো খুলনা রূপসা কেসিসি পাইকারি মৎস্য বাজার থেকে যে মাছ কেনা বেচা সর্বশেষ খবর আমার কাছে এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 3 উপজেলার 50টি গ্রামের মানুষ। ইতিমধ্যে পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর জমির আমন ধানের চারা। বিস্তারিত জানিয়েছেন আতিয়া সজল। গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে শুক্রবার মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শুক্রবার দুপুরের পর থেকেই মুহুরী, সিলুনিয়া এবং কহুয়া নদীর 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই ভাঙন দাঁড়িয়েছিল 3টি স্থানে, এবং 3টি স্থানে ভাঙনের ফলে লোকালয়ে পানি ঢুকে বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। রাতভর সেই ভাঙনের ফলে শনিবার সকাল পর্যন্ত সেই ভাঙন 10টির অধিকে দাঁড়িয়েছে। এসব ভাঙন দিয়ে একেবারে এক পানি প্রবেশ করে লোকালয়ে প্রবাহিত হচ্ছে। এর আগেও গত 1 জুলাই এই বাঁধের 12টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছিল এই জনপদ, এবং তখনও ব্যাপক ক্ষতি হয়েছিল স্থানীয়দের। এবারের বন্যায় শত শত পুকুরের মাছ ভেসে গিয়েছে, তলিয়ে গিয়েছে ফসলের মাঠ। স্থানীয়রা বলছে তারা ত্রাণ চায় না, তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। দোকান মোটর টোটো সব ডুবি পানি তলে চলে গেছে আর কি। মাছ আসছিল, মাছ সব শেষ, ঘর দুয়ার সব শেষ, বিনাশ হয়ে গেছি। আমরা নতুন করে বীজ করছে, বীজের এখন আবার সব নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানে বারবার আশ্বাস দিল, স্থানীয়রা তার কোনো বাস্তবতা দেখছেন না। এদিকে পানিতে অনেকের বাড়িঘর তলিয়ে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয় ছুটছেন। অনেকের ব্যবসা প্রতিষ্ঠানও তলিয়ে আছে পানিতে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। গত 1 জুলাই প্রথম দফায় যে 12টি স্থানে ভেঙেছিল তার দৈর্ঘ্য 120 মিটারের মতো বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর সে সকল বাঁধ মেরামতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করেছে তারা। কষ্ট লাঘবের জন্য যা যা করা দরকার, তাৎক্ষণিকভাবে যে সহযোগিতা করা দরকার সেটাও সরকার থেকে আসবে, বিভিন্ন ব্যক্তি পর্যায়েও আসছে, আমাদের পর্যায় থেকেও যাচ্ছে। মধ্যমেয়াদী যেটা হচ্ছে আমাদের যে বাঁধগুলো ভেঙে গেছে সেগুলো মেরামত খুব জরুরি ভিত্তিতে হবে ইনশাল্লাহ। তারপরেও সেই মেরামতের বাঁধের একাধিক স্থানে ভেঙেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার 24 ঘন্টায় 288 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন, এবং আজ শনিবার সেই বৃষ্টিপাত গত 24 ঘন্টায় রেকর্ড করেছেন 231 মিটার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। রফতানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জের ডলুরা। স্থানীয়রা বলছেন এই এলাকায় শুল্ক স্টেশন নির্মাণ করা হলে আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এতে কমে আসতে পারে চোরা কারবারির সংখ্যা। এলাকা পরিদর্শন করে ইতিবাচক আশ্বাস দেন রাজস্ব ও জেলা প্রশাসন। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য এবং এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। ভারত থেকে চুনাপাথর, কয়লা, বালু ও পাথর আমদানি করে সিলেট অঞ্চল থেকে নদী পথেই বেশিরভাগ সময় দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। এ বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা। একাধিক নদীর সংযোগ থাকায় সহজে এখান থেকে পণ্য আনা নেয়া করা সম্ভব। এ কারণে গত 2 যুগ ধরে এখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, ডলুরা একটি শুল্ক স্টেশন নির্মাণ করা হলে সুনামগঞ্জের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার 4টি ইউনিয়নের আর্থসামাজিক উন্নতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এতে কমে আসতে পারে চোরা কারবারির সংখ্যাও, পাশাপাশি উন্নত হবে সড়ক যোগাযোগের অবকাঠামো। এই হিসাবে যদি শুল্ক স্টেশন আমাদের এখানে হয় তাহলে খেটে খাওয়া যত মানুষ এখানে কাজকর্ম করার একটা কর্মসংস্থান হবে। যদি এদিকে আমাদের শুল্ক স্টেশন চালু হয় তাহলে এইভাবে চোরাচালানি বা ওই যে এইভাবে অবৈধভাবে মাল পাচার এগুলো হবে না। সুরমা নদীর সাথে আমরা মালটা পরিবহন করে
দেশের বিভিন্ন জায়গায় অল্প খরচে আমরা মালটা দিতে পারবো আর সম্প্রতি ডলুরা পরিদর্শন করে কাস্টমস বিভাগ ও জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। এ সময় তারা শুল্ক স্টেশন নির্মাণের সম্ভাবনা ও ইতিবাচক আশ্বাস দেন। এখানে আমি আপাতত কোনো সমস্যা পাচ্ছি না, তো ইন্ডিয়ান কাস্টমসের সাথে আলাপ করে ডিটেলস আমরা আপনাদের সিদ্ধান্তটা জানাতে পারবো। এটার কার্যক্রম একদমই শেষ পর্যায়ে, এখানে জায়গা নির্ধারণ হয়ে গিয়েছে। এখন কাস্টমস ওনারা দেখে যাচ্ছেন, ওনারা পজিটিভ মতামত দিলেই আমার মনে হয় যে এটা খুব দ্রুত এটা স্থাপন করা সম্ভব হবে। সুনামগঞ্জ জেলা সদর থেকে ডলুরার দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন ভোরের সময়। জুলাইয়ের কয়েকদিনের সহিংস আন্দোলনের জের টানতে হবে মাস জুড়ে, এমন দাবি করে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি তাদের। আর্থিক কাঠামো ভেঙে পড়ার আগেই বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতি। টাকা ঘুরছে কলকারখানায়, কাজে ফিরেছেন কর্মীরা, কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ? তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে 7 দিন, অথচ এই যে টানতে হবে অন্তত 1 মাস। এরই মধ্যে অনেকের কপালেই ভাঁজ পড়েছে চলতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের চিন্তায়। চেইন রিঅ্যাকশনসগুলো কিন্তু শুরু হয়েছে, সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন। উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধপরিপক্ক উদ্যোক্তারা। তবে এর জন্য বিদ্যমান গ্যাস বিদ্যুতের সংকট দূর করে পুরোদমে কারখানার চাকা ঘোরাতে জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। এই 7 দিনের ধাক্কাটা প্রায় মাসখানেকের মতন হবে বা তারও বেশি হবে, ভোগ করতে হবে, কারণ এই 7-8 দিন তো আমি প্রোডাকশন করতে পারি নাই। তা আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতি সত্বর সমাধান হয়, কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি। এখন চ্যালেঞ্জ হলো ওইটাই যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং অ্যাট পোর্ট, সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে। চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রফতানি বাণিজ্যে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে আসলে সবাইকে যদি একটু প্রোঅ্যাক্টিভ কাজ না করে, ভূমিকা না নেয়, তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকদিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই, কারণ যদি খোঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয়নি। পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। অনেকেই আসলে এক্সপোর্ট অর্ডার পাঠাতে পারেনি, কস্ট কিন্তু বেড়ে গেছে। তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে। এবারের সহিংস আন্দোলনে একক খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এবার ভিন্ন তথ্য প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। ইপিবির দেয়া তথ্যের বিপরীতে যা $9 বিলিয়ন কম। 2023 সালে ইপিবি দেশের পোশাক রফতানির তথ্য জানায় $47 বিলিয়ন। বিশ্ব সংস্থার মতে $38 বিলিয়ন পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এদিকে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। আর বরাবরের মতোই শীর্ষ রফতানিকারকের স্থান ধরে রেখেছে চীন। তৈরি পোশাক বা RMG রফতানিতে 2023 সালেও বিশ্বে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স 2023 কি ইনসাইটস অ্যান্ড ট্রেড শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে তৈরি পোশাক রফতানিতে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে চীন। বর্তমানে বিশ্ববাজারে দেশটির আধিপত্য 31.6%। এরপরে দ্বিতীয় স্থানে বাংলাদেশের 7.4% আর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের অবস্থান প্রায় 6%। গেল জুলাইয়ের শুরুতে দেশের RMG রফতানির তথ্যে গড়মিল করেছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। বিষয়টি সামনে আনে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে এবার WTO 2023 সালের এক প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে তা ইপিবির চেয়ে $9 বিলিয়ন কম। যদিও ইপিবির তথ্য একই সময়ে বাংলাদেশ RMG খাতে রফতানি করেছে প্রায় $47 বিলিয়ন। বিপরীতে WTOর প্রতিবেদন বলছে 2023 সালে বাংলাদেশ রফতানি করেছে প্রায় $38 বিলিয়ন তৈরি পোশাক। সংস্থাটি বলছে 2022 সালে $45 বিলিয়ন তৈরি পোশাক রফতানি করেছিল বাংলাদেশ, অর্থাৎ বছর ব্যবধানে রফতানি কমেছে $7 বিলিয়ন।
গত বছর বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক চীন $165 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। আর একক দেশ হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম $31 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা তুরস্ক ও ভারত রপ্তানি করেছে যথাক্রমে $19 বিলিয়ন ও $15 বিলিয়ন তৈরি পোশাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সবজির বাজার কমছে না আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। সবজি বাজারের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের পার্ক বাজারে আছেন কাদের তালুকদার, সরাসরি যাচ্ছি তার কাছে। চলমান আন্দোলনের প্রভাব পড়েছে টাঙ্গাইলের সবজি বাজারে। কখনো বাজার বেড়ে যাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। কারণ এই আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলমান আন্দোলন, সেই আন্দোলনের কারণে স্বাভাবিক গতিতে যে যানবাহন চলাচল সেটি কিন্তু চলমান হচ্ছে। ফলে সবজি যে বাজারগুলো রয়েছে, পাইকারি বাজার, সেই বাজারে বিভিন্ন জায়গা থেকে আসা যে সবজি রয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, পটল সহ যত প্রকার সবজি রয়েছে ব্যাহত হচ্ছে এবং সবজির বাজার দাম ওঠানামা করছে। এই যে আমরা যদি আজকের বাজারটি দেখি তাহলে প্রতি কেজি পেঁয়াজ 105 টাকা কেজি দরে বিক্রি করছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলু 62 টাকায়, পটল 20 টাকা, কচু 45 টাকা, বেগুন 40 টাকা, করলা 55 টাকা, আদা 220 টাকা, রসুন 160 টাকা, শসা 24 থেকে 25 টাকা দরে কিন্তু বর্তমানে বিক্রি করছে। যা কখনো কখনো এই সবজির দামগুলো বেড়ে যাচ্ছে হঠাৎ করেই, আবার কখনো কখনো কিছুটা কমে যাচ্ছে। তবে এই যে সবজির বাজার, সেই সবজির বাজার যদিও কিছুটা ওঠানামা করছে, তবে এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং আলু যে রয়েছে সেগুলোর যে দাম বৃদ্ধি, সেগুলো কিন্তু আসলে মানুষের অনেকটা নাগালের বাইরে রয়েছে। গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু এই যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচের কিন্তু দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। 220 টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। ফলে মানুষের যে আয়, সেই আয়ের সাথে যে ব্যয়, সেই ব্যয়ের সামঞ্জস্য কোনোভাবেই থাকছে না। মানুষ কিন্তু নানাভাবে সমস্যার শিকার হচ্ছে। অন্যদিকে যদি বলি যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যে যান চলাচল করতো, সেই যান চলাচলটি কিন্তু এখন পর্যন্ত ব্যাহত রয়েছে। যে সবজির বাজারে সবজিগুলো নিয়ে আসতো পরিবহনগুলো, সেই পরিবহনগুলো কিন্তু সঠিক সময়ে আসতে পারে না। ফলে দেখা যাচ্ছে যে কখনো কখনো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো আসতে পারছে না। এই আমদানি না থাকায় কখনো কখনো বেড়ে গিয়ে মানুষের কিন্তু অনেকটা নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। সঠিকভাবে আসলে তারা এই যে জীবন পরিচালনা করতে আসলে কিন্তু চরম ভাবে কষ্ট হচ্ছে। মানুষের কিন্তু অনেকটা নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। এই যে জীবন পরিচালনা করতে যে কাঁচা বাজার, সে কাঁচা বাজার কখনো ওঠানামা করছে। এই ওঠানামার কারণে মানুষ স্বস্তিতে নেই বলা যায়। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের সবজি বাজার থেকে কাঁচা বাজারের বিস্তারিত খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। জনিত সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান তার 36% ইউরোপের বাসিন্দা। শুক্রবার এক বিবৃতিতে এমন তথ্যই জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানায় প্রতি বছর বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় ইউরোপের দেশগুলোতে তাপ বাড়ছে দ্বিগুণ হারে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক আবহাওয়ায় গেল কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। মানবসৃষ্ট কারণে বাড়ছে কার্বন নিঃসরণ, আর তাতেই প্রতিদিন উষ্ণ হচ্ছে পৃথিবী। বেড়েছে তীব্র দাবদাহ, দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগ। বৈশ্বিক উষ্ণতার কারণে বিভিন্ন দেশে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকালের ব্যাপ্তি, বাড়ছে তাপপ্রবাহ। আর এই উষ্ণতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে হিটস্ট্রোক এবং গরমজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ইউরোপেও তাপজনিত অসুস্থতায় প্রতি বছর বাড়ছে মৃত্যু। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় 2000 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর হিটস্ট্রোক ও তাপজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত 4,89,000 মানুষের। এদের মধ্যে 1,76,040 জন ইউরোপের বাসিন্দা। অর্থাৎ প্রতি বছর তাপজনিত সমস্যায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান তার 36% ইউরোপের বাসিন্দা।
WHO ইউরোপ মহাদেশ এবং মধ্য এশিয়ার মোট 53টি দেশের জনগণের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে জানিয়েছে প্রতি বছর বিশ্বের গড় তাপমাত্রা বাড়ার তুলনায় ইউরোপের দেশগুলোতে তাপ বাড়ছে দ্বিগুণ হারে। এই তাপ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গত 2 দশকে ইউরোপে তাপজনিত অসুস্থতায় মৃত্যু বেড়েছে অন্তত 30%। অন্তরা সেন, সময় সংবাদ। চীনের হাইনান প্রদেশে ভ্রমণ করার জন্য লাগছে না কোনো ভিসা। দেশে পর্যটকদের আনাগোনা বাড়াতেই এই ব্যতিক্রমধর্মী নীতি কার্যকর করেছে দেশটি। এই নীতির বলে 144 ঘন্টার জন্য কোনো ধরনের ভিসা ছাড়াই ঘুরে আসা যাবে চীনের হাইনান প্রদেশ থেকে। প্রথমবারের মতো চীনের হাইনান প্রদেশে পা পড়ল 3 জন বিদেশি নাগরিকের। দেশের বাইরে ঘুরতে হলে যেখানে ভিসার জন্য নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়, সেখানে চীনের এই প্রদেশে যেতে লাগছে না কোনো ভিসা। শর্ত শুধু একটাই, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, শুধুমাত্র এমন দেশের নাগরিকরা এই সুযোগ পাবেন। গত মঙ্গলবার চীনের 144 ঘন্টা ভিসা ফ্রি নীতি কার্যকর হয়। এই নীতি অনুযায়ী মোট 182টি দেশ 6 দিনের জন্য কোনো প্রকার ভিসা ছাড়াই চীনের হাইনান প্রদেশে ভ্রমণ করতে পারবে। তবে এর জন্য ন্যূনতম 2 জনের দল হতে হবে। এছাড়াও গোটা দলকে একই সাথে দেশে প্রবেশ ও প্রস্থান করতে হবে। পর্যটকদের আকৃষ্ট করতে এরই মধ্যে বেশ কয়েকটি পর্যটন স্থানে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমরা পর্যটকদের তিয়ান ইয়া হাইজারো, লুহিত পার্ক, নানশান, দাশিয়াও দংতিয়ান বিচ ও ইয়ালং সমুদ্রে নিয়ে যাব। নীতিটি কার্যকর হওয়ার পর এই বুধবার থেকেই হংকংয়ের পর্যটকরা নিবন্ধন করা শুরু করে দিয়েছেন বলে জানায় দেশটির একটি ট্রাভেল এজেন্সি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বিরল প্রজাতির একটি প্রাণী। ওনাগার নামের প্রাণীটি পৃথিবীতে মাত্র 600টি থাকায় এটির জন্ম আলোড়ন তৈরি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও। দেখে মনে হবে সুন্দর ও চঞ্চল একটি গাধা শাবক তার মায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখে সাধারণ ও পরিচিত মনে হলেও এটি আসলে বিলুপ্তপ্রায় একটি প্রাণী। গাধা পরিবারের ওনাগার প্রজাতির বিলুপ্তপ্রায় এই প্রাণীটি পৃথিবীতে টিকে আছে আর মাত্র 600টি। এই প্রজাতির নতুন সদস্য হিসেবে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এই গাধা শাবকটি। গাধা শাবকটি এবছরের জুন মাসে জন্ম নেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই পুরুষ শাবকটির নাম রেখেছে জ্যাসপার, যার অর্থ প্রাচুর্যের বাহক। ইকুয়েটে পরিবারের সদস্য ওনাগার এক প্রজাতির বন্য গাধা। এরা এশিয়াটিক বন্য গাধা হিসেবেও পরিচিত, যারা প্রধানত ইরানের মরুভূমি অঞ্চলে বাস করে। আগে এদেরকে দেখা যেত মঙ্গোলিয়া, চীন ও ইরানে। এখন এদেরকে শুধুমাত্র ইরানের 2টি সংরক্ষিত এলাকায় দেখা যায়। চোরাকারবার, খরা ও রোগের কারণে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার এই প্রাণীটিকে বিপন্ন ঘোষণা করেছে। এমনই একটি প্রাণীর জন্ম এই প্রজাতির বিলুপ্তির পথে রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। কাকুলি আক্তার, সময়। ভোরের সময়। এবার খেলার খবর। তার আগ এবার জেনে নেব আবহাওয়ার খবর। আজ ঢাকা ও খুলনার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ক্রিকেটের খবর। বৃষ্টির বাগড়ায় স্থগিত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং। এদিন শেরেবাংলায় হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট, যেখানে অংশ নিয়েছেন 14 ক্রিকেটার। শ্রাবণের বিরামহীন বর্ষণ, প্রকৃতিতে স্নিগ্ধতা, এরই মধ্যে ভোরের আলো না ফুটতে ক্রিকেটারদের ছোটাছুটি। মুস্তাফিজের ছাতার তলে মিরাজের ঠাঁই।
প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু আন্তর্জাতিক সার্কিটের ব্যস্ততা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরখ করার কথা ছিল ফিটনেসের হালচাল, নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই। অগত্যা হোম অফ ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। 14 ক্রিকেটার দিয়েছেন বেঞ্চ প্রেস, স্কোয়াড, চিন আপের পরীক্ষা, যেখানে লেটার মার্কস না হলেও পাশ করেছেন সবাই, হয়েছে উন্নতিও। স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য, মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। আছে আরও সুখবরও, টেস্টের জন্য পুরোপুরি ফিট 1 বছরের বেশি সময়ে এই ফরম্যাটের বাইরে থাকা তাসকিন আহমেদ। তাসকিন নিজেও আভিজাতের ফরম্যাটে ফিরতে ভীষণ আগ্রহী। তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। ফিটনেস টেস্ট বলেই ছিলেন না কোচিং স্টাফের অধিকাংশ সদস্য, তবে রোববারের স্কিল ক্যাম্পেই যোগ দেবেন তারা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকটা দিন, প্রস্তুতিতে তাই ইনডোরই ভরসা। বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে। ইনডোর তো অবশ্যই আছে, আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা, যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিস আমাদেরকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওটার উপর। প্রকৃতি অনুকূলে থাকলে 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 16 তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাফুফে চাইলে ডিসেম্বরে চুক্তি শেষের পরেও নারী দলের সঙ্গে থাকতে চান পিটার বাটলার, তবে ফেডারেশনে তার ভবিষ্যৎ কি হতে পারে তা আগেই হয়তো আন্দাজ করতে পারছেন ব্রিটিশ এই কোচ। সময় সংবাদে তেমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ফারজানা জাহান প্রিয়ার রিপোর্ট। of becoming a professional footballer and the dream of playing at Chelsea, and I realised that dream. It was a wonderful experience. গেল 16 বছরে বাংলাদেশের নারী দলের কোচের দায়িত্বে ছিলেন যারা, তাদের মধ্যে গোলাম রব্বানী ছোটন ছাড়া কেউই সেভাবে থিতু হতে পারেননি এই পদে। 2009 থেকে 14 পর্যন্ত নারী দলের দায়িত্বে ছিলেন ছোটন। সেই বছরের শেষের দিকে কয়েক মাসের জন্য জাপানিজ কোচ নোরিওকে দায়িত্ব দেওয়া হলেও আবারও 2015 সালে দায়িত্বে ফেরেন ছোটন। এরপর টানা 9 বছর নারী দলের দায়িত্বে ছিলেন তিনি। 2023 সালের শেষের দিকে সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হলেও এরপর আনা হয় ইংলিশ কোচ পিটার বাটলারকে। 2000 সাল থেকে বিভিন্ন দেশের ক্লাব এবং জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও বেশ ইতিবাচক অভিজ্ঞ এই কোচ। উদাহরণ হিসেবে টানছেন বসুন্ধরা কিংসকে। Bashundara Kings, which have done amazing stuff. Credit to the people who own the club. I mean, they always turn around and say, you know, you can develop a club, but that's not a club, that's a project. And that's a long-term project, and it's wonderful to see, because the facility they're actually investing in infrastructure, which actually Bangladesh really struggles with. Over time, it's a process. A lot of people just gauge success by winning a trophy. A lot of people gauge success by building something tangible, building something which is going to last. Yeah, impactful, you know, and impacts on the local community. ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে পিটার বাটলারের। মেয়াদ শেষ হওয়ার পর আবারও নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা এ বিষয়ে বেশ ইতিবাচক বাটলার। নতুন চুক্তি করতে কোনো আপত্তি নেই তার। Long term, that's not my decision. That's a decision for other people. You know, I'm an experienced coach. People ask me if I'm interested. I'm motivated and inspired, not just by a job. I mean, I'm motivated and inspired by a project, something which is like, present time, I'm doing something with a group of girls which really gets me out of bed and really motivates me to actually inspire and educate and help those players become better players individually and collectively. I really enjoy that. Now, whether that finishes in December, that's fine. I understand the boundaries and I understand the rules of the game. If that goes on for longer, okay, we can talk about it, but I'm a realist. I live in the real world.
ডিসেম্বরে বাটলারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কি সিদ্ধান্ত নেবে বাফুফে তা এখন সময়ের অপেক্ষা। তবে বাংলাদেশ নারী ফুটবলে বেশ কিছু জায়গায় পরিবর্তন দেখতে চান এই ব্রিটিশ কোচ। সেজন্য ফেডারেশনকে কাজ করতে হবে বলে মনে করেন বাটলার। ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের নারী ফুটবলের কথাই বেশি ভাবা উচিত বলে মন্তব্য করেন এই কোচ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্প শুরু না হলেও যথাসময়ে ইউরোপ সফরে যাবে জাতীয় হকি দল। এরই মধ্যে শুরু হয়েছে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার কাজ। ম্যাচ খেলার জন্য জার্মানি জাতীয় দল ছাড়াও 6 প্রতিপক্ষ চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। জাতীয় হকি দলের ইউরোপ সফর ঘিরে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ক্যাম্প, তবে দেশের চলমান পরিস্থিতির কারণে তা পারেনি হকি ফেডারেশন। এর মধ্যে বাংলাদেশে এসেও ক্যাম্প শুরু না হওয়ায় নিজ দেশে ফিরে গেছেন জাতীয় হকি দলের টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড। তবে ইউরোপ সফর নিয়ে এখনও আত্মবিশ্বাসী হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্যাম্প চালু না হলেও যথাসময়ে ইউরোপ যাবে জাতীয় হকি দল। শুরু হয়েছে ভিসা প্রক্রিয়ার কাজ। আমরা 14 তারিখ নয়তোবা আমরা 17 তারিখ আমরা ক্যাম্পটাকে কল করছি। 22 থেকে ফেলার প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম করছি। ইউরোপ সফর নিয়ে বিশাল পরিকল্পনা হকি ফেডারেশনের। 2 মাস ব্যাপী এই সফরে স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে জাতীয় হকি দল। জার্মান ন্যাশনাল টিম রয়েছে, সে পাশাপাশি জার্মানের ক্লাবগুলো রয়েছে। আমরা এর বাইরে যেহেতু আমাদের প্রথম গন্তব্যই আমরা জার্মান, আমরা সেটাকে কনফার্ম করছি। যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে প্রাধান্য পেয়েছেন তরুণরা। ডেভেলপটা সবচেয়ে বেশি জরুরি এবং সেই জিনিসটা সবচেয়ে ভালো কার্যকর হবে। সেই পাশাপাশি টেকনিক্যালটাও কিন্তু তারা তাদের লিকেজগুলো দেখতে পারবে। ন্যাশনাল টিম আমার যুব টিমের জন্য একটি অবসরণীয় কার্যক্রম হবে। ক্যাম্প চালু না হলেও হকি খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম। সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করেন চেলসির এই ফুটবলার। এর আগে 19 জুলাইও বাংলাদেশের সহিংসতা নিয়ে পোস্ট করেছিলেন 23 বছর বয়সী এই তারকা। বিক্ষোভে উত্তাল পুরো বাংলাদেশ। রাজপথে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। যে আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। শুধু দেশেই নয়, বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসেছে বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলন। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনেছে আর্জেন্টিনরা। ব্যতিক্রম নয় ফুটবলাররাও। বাংলাদেশের কোটি সমর্থক যে দেশটির ফুটবল ভালোবেসেছে তাও অজানা নয় মেসি, ডি মারিয়াদের। বাংলাদেশের নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া গেল 19 জুলাই। দেশে যখন আন্দোলন চলছিল, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন বাংলাদেশের মানুষদের নিয়ে। ছাত্রদের আন্দোলন এখনও চলছে। হাজার মাইল দূর থেকেও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। প্যারিস অলিম্পিকে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এনজো নিজেও তার ক্লাব চেলসির সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র সফরে। ব্যস্ততার মাঝেও তার হৃদয়ে ঠিকই স্থান পেয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশি সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে লাল কাপড় পরা একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি কোপা আমেরিকা জয়ী এই ফুটবলার। সে পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে আমার সকল অনুসারীদের প্রতি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি। ছবি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের কোটি আর্জেন্টিন ফুটবল ভক্তরাও এরই মধ্যে তা শেয়ার করেছেন। সময় সংবাদ। কখনো কখনো ফুটবলের বুট জোড়া তুলে রাখার চিন্তা মাথায় আসে। তবে দেশের হয়ে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণে এখনও মাঠে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছে নেইমার জুনিয়র। প্রায় 11 মাস ধরে ইনজুরিতে থাকা এই ফুটবলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এভাবেই শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন। আপাতত জিম সেশনে ফিটনেস ফেরানোর কাজ চালাচ্ছেন। রিকভারির উপর নির্ভর করবে কবে নাগাদ আবারও মাঠে ফিরবেন। নেইমার জুনিয়র ফুটবল বিধাতা যত দিয়েছেন তার চেয়ে বেশি কেড়েও নিয়েছেন। ইনজুরি জর্জরিত ক্যারিয়ার, ফুটবলের মাঠে যত নানা দিন কাটে তার চেয়ে বেশি কাটে হাসপাতালে।
গত অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবারের মতো ইনজুরিতে পড়েছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে লিগামেন্টের চোটে ছুরিকাচির নিচেও যেতে হয় এই ব্রাজিলিয়ানের। এরপর থেকেই অপেক্ষা। এক একটা দিন নিত্য নতুন সব অভিজ্ঞতা। সাইডলাইনে বসে দেখতে হয়েছে পরপর দুটো কোপা আমেরিকা আর একটা বিশ্বকাপ। সবগুলোই অবশ্য জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। সতীর্থদের উদযাপন, গোটা মৌসুম পার হওয়া, সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন এই ফুটবল তারকা। তবে নেইমার ভক্তদের জন্য সুখবর, পুনর্বাসনের কাজ শুরু করেছেন এই ফুটবলার। জিমে ফিটনেস ফেরানোর চেষ্টা চলছে। তবে ইনজুরিময় ক্যারিয়ারে কখনো কখনো হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগে এই ফরওয়ার্ডের মনে। এই ইনজুরিতে পড়ার পর এমন দিন কেটেছে যেগুলো অনেক কঠিন। এমন দিন ছিল যখন হাল ছেড়ে দিতে চেয়েছি। এসবের ভেতর থেকে যাওয়াটা আসলেই খুব কঠিন। হাল ছাড়ার ইচ্ছে হলেও হাল ছাড়ছেন না নেইমার। স্বপ্ন পূরণের আগে ফেরার লড়াইটা চালিয়ে যেতে কে সাহায্য করছেন সেটাও জানিয়েছেন এই সেলেসাও। তবে একজন আছেন যিনি আমি যা চাই তা পাবার আগে হাল ছাড়তে দিবেন না। সৃষ্টিকর্তা আমার শক্তি, আমার রক্ষক। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। সৌদি প্রো লিগে নাম লেখানোর পর মাত্র 5 ম্যাচ খেলার সুযোগ হয় নেইমারের। এরপর থেকেই মাঠের বাইরে। 32 বছরের নেইমারের জন্য এমন অভিজ্ঞতা একেবারেই নতুন নয়। শেষ 10 বছরে এই নিয়ে 28তম বারের মতো মেজর ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র। তবে এবারেরটাই সে তালিকার সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে মাঠের বাইরে থাকার সময় পেরিয়েছে 290 দিন। হিলালের হয়ে যে সময় ব্যবধানে নেইমার এরই মধ্যে মিস করেছেন 41টি ম্যাচ। এর আগে গোড়ালির সার্জারির কারণে 130 দিন বসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। অসীম প্রতিভা, তারকা খ্যাতি, ইউরোপিয়ান ফুটবলের রাজত্ব। নেইমার তার ক্যারিয়ারের শুরুতেই পেয়েছেন সবকিছু। যদিও পাওয়ার তালিকাটা হতে পারত আরও দীর্ঘ। দেশ ও ক্লাবের হয়ে এই সময়ে ম্যাচ মিস করেছেন মোট 218টি। গণনা চলছে। ফুটবল বুট তুলে রাখার আগে সংখ্যাটা কোথায় থামে সেটাই বড় প্রশ্ন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। সঙ্গে থাকুন সময়।